নমস্কার। আজ দরবার বসতে পারে কোন ইস্যু নিয়ে বলুন তো? মমতা সোনিয়া বৈঠক ছাড়া। তাই শুরুতেই আমরা সেদিকে নজর রাখবো। আজ কোন কোন ইস্যুতে আমাদের ফোকাস থাকবে আসুন দেখি। চায় পে চর্চায় মমতা সোনিয়া দুই ইস্যু, দুই এক জোট নানা দল, দলীয় অঙ্ক কি জোটের কাঁটা? এর উত্তর অনেকটা মমতা নিজেই দেওয়ার চেষ্টা করেছেন। আমি লিডার নই, আমি কাডার। কিন্তু বাস্তব পরিস্থিতি একদম বুলেট পয়েন্ট ধরে আলোচনা হবে আজকের দরবারে। বেনারসে আমি বহিরাগত নই, সেখানে ভোট প্রচারে যাব বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর পেগাসাসে সাবধান হচ্ছে নেতা মন্ত্রীরা স্মার্টফোন ছাড়ার হিড়িক। দেখাবো আপনাদের। কিন্তু সবার আগে আজ ঠিক কি হলো, কি আলোচনা হতে পারে, কি কি সম্ভাবনা তৈরি হলো আগামী 24-এর জন্য মমতা সোনিয়ার বৈঠকে দেখুন। 24-এর আগে নজর তার দিকে। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং বাঙালি প্রধানমন্ত্রী চাই। কলকাতার রাজপথে স্লোগান এবার দিদির সরকার। সংসদেও শোনা যাচ্ছে খেলা হবে স্লোগান। এই পরিস্থিতিতেই রাজধানীতে হাই প্রোফাইল বৈঠক। বেশ কয়েক বছর পর মুখোমুখি সোনিয়া গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়। আলোচনা টেবিলে মিশন 24। Sonia ji invited me for a cup of tea. Rahul ji is also there. So we met. We discuss the political situation in general, and also we discuss about Pegasus to COVID situation, and also we discuss about the unity of the opposition. সূত্রের খবর, সোনিয়া মমতা বৈঠক শুরুর কিছুক্ষণ পর আসেন রাহুল। আলোচনা চলে প্রায় 1 ঘন্টা। 21-এ বঙ্গ জয়ের পর থেকেই দিল্লি জয়ের লক্ষ্যে তৃণমূল নেত্রী বারবারই বিজেপি বিরোধী জোট গঠনের কথা বলছেন। 10 জনপথে হওয়া বৈঠকেও সেই সুর। बीजेपी को हराने के लिए सबको एक होना जरूरी है। हम अकेला कुछ नहीं है, सब एक साथ में मिलकर काम करना पड़ेगा। বুধবারের এই বৈঠকের পর ফের পেগাসাস ইস্যুতে মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। तो पेगासस का रिप्लाई क्यों नहीं दे रहा है गवर्नमेंट? पेगासस का रिप्लाई तो देना चाहिए। ये तो जनता ने जानने चाहता है। जनता को जानने के लिए सबसे ज्यादा लोकसभा होता है, राज्यसभा है। अगर लोकसभा राज्यसभा में पॉलिसी डिसीजन नहीं अनाउंस होता, अगर डिस्कशन नहीं होता, तो कहाँ पे चर्चा होगा? ये चर्चा चाय पे दुकान में नहीं होता है। 2004 সালে বিরোধীদের একসুতে বেঁধেছিলেন সোনিয়া। এবার কি সেই ভূমিকায় মমতা? নয়াদিল্লি থেকে রাজীব চক্রবর্তী, নিউজ 18 বাংলা। আর আজ দরবারে যারা আমার অতিথি আসুন পরিচয় করে দিই। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন শতরূপ ঘোষ, সিপিআইএম নেতা, সন্ময় বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতা, তার পাশে রয়েছেন তৃণমূলের মুখপাত্র বিশ্বজিৎ দেব, রয়েছেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় এবং রাজনৈতিক বিশ্লেষক সম্বিত পাল। প্রত্যেকের সঙ্গে আমরা কথা বলবো, কিন্তু আমি শুরু করব সন্ময় দাকে দিয়ে। মোদির দুয়ারে দাঁড়িয়ে মোদি বিরোধী বা বিজেপি বিরোধী সর্বভারতীয় দল এবং সর্ববৃহৎ সর্বভারতীয় দল যা বিজেপি বিরোধী, তার প্রধানের সঙ্গে দাঁড়িয়ে বৈঠক করে 24-এর সলতে পাকাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। না, একটা গণতান্ত্রিক কাঠামোতে একটা বিরোধী দল স্বাভাবিকভাবে এইভাবেই তো কাজ করা উচিত, যে সবাইকে নিয়ে একজোট করে শাসকের বিরুদ্ধে কথা বলা, সহমত হওয়া। আমরা আশা করব যে এরপর অন্তত কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীকে ভুঁইফোড় নেতা কিংবা বসন্তের কোকিল বলবেন না। আমরা এইটুকু আশা করব। তার কারণ যে একটা ইউনাইটেড অপোজিশন ভারতবর্ষে থাকা দরকার। আমরা বারবার দেখেছি 2019-এ জানুয়ারি আমরা দেখেছি ইউনাইটেড ইন্ডিয়ার চেহারাটা পরবর্তীকালে কি হয়েছিল। ফলে স্বাভাবিকভাবে আমরা আশা রাখবো যাতে অপোজিশন একটা ইউনাইটেড ফোরাম হিসেবে কাজ করে এবং স্বাভাবিকভাবেই তাদের ভারতবর্ষের গণতান্ত্রিক ভিতটা সুদৃঢ় হবে, সেটাই আমরা আশা করি। বেশ, ভারতের গণতান্ত্রিক কাঠামো শক্তপোক্ত হবে যদি ইউনাইটেড অপোজিশন হয়। কিন্তু এই অপোজিশনের লক্ষ্য রয়েছে একটা, একদম ফোকাসড একটা অপোজিশন, একটা বিকল্প তৈরির চেষ্টা চলছে 2024-কে মাথায় রেখে। কিন্তু 2024-এ যদি জোট একটাই হয়, তাতে তো নানা দল রয়েছে, সেই দলের আলাদা আলাদা সমীকরণ, আলাদা আলাদা অঙ্ক, স্বার্থের সংঘাত হবে না তো? আসুন দেখি। ওই একটা পায়ে দেখবেন বাংলা জয় করব, আর দুটো পায়ে তো দিল্লি জয়ও আগামী দিন করতে হবে। 21-এর ময়দানে বিজেপির বিজয় রথ একাই থামিয়ে দিয়েছেন তিনি। बीजेपी को हराने के लिए सबको एक होना जरूरी है। हम अकेला कुछ नहीं है, सब एक साथ में मिलकर काम करना पड़ेगा। हम थोड़ा लीडर है, हम तो कैडर है, ऑडियो आ जाएगा, हम तो रोड का, हम तो स्ट्रीट का आदमी है।
ওই একটা পায়ে দেখবেন বাংলা জয় করব, আর দুটো পায়ে তো দিল্লি জয়ও আগামী দিন করতে হবে। একুশের ময়দানে বিজেপির বিজয় রথ একাই থামিয়ে দিয়েছেন তিনি। বঙ্গ জিতে এবার দিল্লির লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকেই মনে করেন আগামী দিনে জাতীয় স্তরে বিরোধী জোট তৈরি হলে তাতে তৃণমূলের ভূমিকা হবে গুরুত্বপূর্ণ, কিন্তু মুদ্রার উল্টো পিঠও আছে। কারণ এক এক দলের এক এক অঙ্ক। দলীয় অঙ্ক কি জোটের পথে কাঁটা হয়ে উঠবে? তৃণমূলকে কতটা জায়গা ছাড়বে কংগ্রেস? পর্যবেক্ষকদের একাংশের মতে জাতীয় স্তরে বিজেপিকে হারাতে জোট হলে সেটা কংগ্রেসকে বাদ দিয়ে সম্ভব নয়। কারণ আসন সংখ্যা তলানিতে পৌঁছলেও দেশ জুড়ে কংগ্রেসের সংগঠন রয়েছে। 100-র বেশি লোকসভা আসনে আঞ্চলিক দলের কোনো প্রভাবই নেই। তৃণমূল যদিও ইতিমধ্যেই 24কে টার্গেট করে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। 21-এর মঞ্চে তৃণমূল নেত্রীর বার্তায় 24। आज हम लोग को इकट्ठा होना चाहिए। हमारा क्या सेल्फ इंटरेस्ट है वो हम भूलने चाहते हैं। आज हॉर्स चैट को मैं विनती करने चाहूंगी, हॉल लीडर लोगों को, जाइए आपको पार्टी को समझाइए, सब एक साथ में काम करने के लिए एक फंड बनाइए। তৃণমূল কর্মী সমর্থকদের নতুন স্লোগানেও 24। ঘাসফুলের ওয়ালে ট্রেন্ডিং আব কি বার দিদি সরকার। তৃণমূলের লোকজন মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছে। মমতা তৎপর। একসময় তার মন্ত্র ছিল বাংলা থেকে সিপিএমকে ক্ষমতাচ্যুত করতেই হবে। এখন তার লক্ষ্য দিল্লি থেকে বিজেপিকে হটানো। পাল্টা জোট তৎপরতা বাড়াচ্ছে কংগ্রেসও। মঙ্গলবারের পর বুধবারও বিরোধী দলগুলোকে নিয়ে বৈঠক করেন রাহুল গান্ধী। বৈঠকে শেষে টুইটারে লেখেন, গোটা বিরোধী শিবিরের সঙ্গে বসতে পেরে ভালো লাগছে। এই পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলছেন, বিরোধী জোটের মঞ্চে তৃণমূলকে কতটা জায়গা ছাড়বে কংগ্রেস? পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল সর্বোচ্চ 42টি লোকসভা আসন পেতে পারে। কংগ্রেস যদি এর থেকে বেশি আসন পায় তাহলেও কি প্রধানমন্ত্রী পদের জন্য দাবি জানাবে না তারা? হাত শিবির থেকে কি ভেসে আসবে না রাহুল গান্ধীর নাম? পাশাপাশি দিল্লির রাজনৈতিক মহল থেকে আরও একটি প্রশ্ন তোলা হচ্ছে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মুখ কে? বিরোধী জোট যদি তৈরিও হয় তাহলে তাদের নেতা কে হবে? বিজেপিকে আটকাতে গেলে গোটা ভারতবর্ষে এখন একজন মানুষই আছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। आइए हम जोट बंधे, हम गठबंधन तैयार करें और आगे बढ़े और इंडिया को पथ दिखाए, रोशनी दिखाओ। हम एक वर्कर है, हम एक वर्कर का माफिक आप लोगों के साथ रहेंगे और आपका जो भी आपका निर्देश होगा, आपका आदेश होंगे, हम उस पर काम करेंगे। পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন জোটের এই সলতে পাকানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন ভোট কুশলী প্রশান্ত কিশোর, যিনি ইতিমধ্যে সোনিয়া, রাহুল, প্রিয়াঙ্কার সঙ্গে বৈঠক করেছেন। একাধিক বৈঠক করেছেন শরদ পাওয়ারের সঙ্গে। পিকে কি পারবেন রামধনু জোটের পোক্ত ভিত তৈরি করতে? কারণ ইতিহাস বলছে এখনো পর্যন্ত কংগ্রেস ও বিজেপির সমর্থন নিয়ে যতগুলো জোট সরকার হয়েছে তার একটিও মেয়াদ পূর্ণ করতে পারেনি। এই ইতিহাস কি বদলাবে 24-এ? তৈরি হবে নতুন ইতিহাস? অপেক্ষায় গোটা দেশ। নিউজ 18 বাংলা। বিশ্বজিৎ দেবের কাছে আসবো। এটা তো পরের প্রশ্ন, বিজেপির জন্য কতটা চাপ তৈরি হবে? মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে আখ্যায়িত করছেন হোপ 24 হিসেবে। খুব ভালো, কিন্তু নানা দল যখন এক জায়গায় যাচ্ছে, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি ওয়ার্কার হয়ে থাকবো, আমরা শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি লিডার নই, আমি কাডার। শুনে নিন আপনারাও। बीजेपी को हराने के लिए सबको एक होना जरूरी है। हम अकेला कुछ नहीं है, सब एक साथ में मिलकर काम करना पड़ेगा। हम तो लीडर है, हम तो कैडर है, हम तो रोड का, हम तो स्ट्रीट का आदमी है। बीजेपी को हराने के लिए सबको एक होना जरूरी है। हम अकेला कुछ नहीं है, सब एक साथ में मिलकर काम करना पड़ेगा। हम तो लीडर है, हम तो कैडर है, हम तो रोड का, हम तो स्ट्रीट का आदमी है। একথা ঠিক, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মুখে বলছেন আমি লিডার নই, আমি কাডার হয়ে থাকবো, সবাইকে একজোট হতে হবে। আবার একথাও ঠিক, দলের অন্দর থেকে নেতারা, মন্ত্রীরা সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিচ্ছেন #अब की बार দিদি সরকার বলে। এই নারাটাও উঠছে, আবার একই সঙ্গে তিনি বলছেন আমি ওয়ার্কার হয়ে থাকবো। এখানে এই রাজনৈতিক সমীকরণটা কিভাবে আপনারা চালাবেন বিশ্বজিৎ দা?
দেখুন দেখুন 24-এ সারা ভারতবর্ষে খেলা হবে, যেমনি বাংলায় 2021-এ খেলা হয়েছিল, 24-এ সারা ভারতবর্ষে খেলা হবে। আজকে বাংলার যে মডেলটা, 2021-এ যে বাংলার মডেলটা, আজকে যারা ডেইলি প্যাসেঞ্জারি করছিল নরেন্দ্র মোদী এবং অমিত শাহর নেতৃত্বে যেই সব বিজেপি নেতারা এবং প্রধানমন্ত্রী নিজে এবং হোম মিনিস্টার নিজে যেভাবে ডেইলি প্যাসেঞ্জারি করছিল এবং তারপরেও যেভাবে লজ্জাজনকভাবে হেরে বাংলা থেকে তাদেরকে চলে যেতে হয়েছে, এরপরে কিন্তু সারা ভারতবর্ষে আজকে বিজেপি বিরোধী যারা আছেন, বিজেপি বিরোধী যেসব দল আছেন, তাদের মধ্যে কিন্তু একটা নতুন করে উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং খুব ভালো। খেলার উপকরণটা কি? সংসদেও স্লোগান তুলছেন খেলা হবে, উপকরণ কি? যে মমতা বন্দ্যোপাধ্যায় আসুন, আমার কথাটা শেষ করতে দিন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে আজকে বিরোধী দলের মধ্যে, প্রত্যেকটা বিরোধী দলের মধ্যে কিন্তু একটা বিরোধী ঐক্য দেখা দিয়েছে। আপনি যদি দেখেন এই যে পার্লামেন্ট চলছে, আজকে কিন্তু বিরোধীদের আজকে বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু পাল্টে গেছে। আজকে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ কিন্তু সেটব্যাক হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি অনেকটা সেটব্যাক। আজকে তারা বুঝতে পারছে যে বিরোধী ঐক্যটা কিন্তু একটা অন্যভাবে তৈরি হচ্ছে, এটা 2019-এর সাথে তুলনা করলে হবে না। আপনি খুব ইম্পর্টেন্ট কথা বলেন বিশ্বজিৎ, আমি আসবো। তার আগে আশুতোষ, মমতাকে কেন্দ্র করে বিরোধীরা উজ্জীবিত। আশুতোষ, আপনার রিয়াকশন? দেখুন, প্রথম কথা হচ্ছে রাহুল গান্ধী যে পলিটিক্যাল অনেস্টি দেখিয়েছে, প্রথম দিন থেকে গোটা ভারতবর্ষের সাধারণ মানুষকে কোভিড থেকে রক্ষা করার জন্য উনি যা যা কথা বলেছিলেন কেন্দ্রীয় সরকারকে, কেন্দ্রীয় সরকার শোনেনি বলে আজকে বেহাল অবস্থা। কৃষি বিল নিয়ে কে লড়াই করছে? রাহুল গান্ধী লড়াই করছেন। আজকের দিনে দাঁড়িয়ে যখন বিরোধী ঐক্য বিজেপি বিরোধী, কংগ্রেস আর তৃণমূলের সম্পর্ক কি হতে পারে? রাহুল গান্ধী ইউনাইটস ইন্ডিয়া, ইউনাইটস অপোজিশন। তার কারণ হচ্ছে, আমি বলি তোমাকে 2-3টে কথা। সেটা হচ্ছে কংগ্রেস সেই শক্তি, এটা তো কেউ অস্বীকার করার কোনো জায়গাই নেই। তার কারণ 300 সিটে আমরা সরাসরি লড়াই করছি এবং কংগ্রেসের নেতৃত্বে যে মূল, আজকে তো মিটিংও তোমরা দেখেছো, যে অপোজিশন লিডার্সরা পেগাসাস নিয়ে সর্ববৃহৎ ইস্যু এটা আজকে, সেইটা নিয়ে অধীর চৌধুরী থেকে শুরু করে আমরা সিপিএম, কংগ্রেস, সমস্ত বিরোধী দল। সে তৃণমূল বলতে পারবে কেন ছিল না, সেটা আমি বলতে পারবো না। এই লড়াইটা আমরা রাস্তায় নেমে ইউনাইটেড, রাহুল গান্ধী টুইটও করেছেন, ভালো লাগছে সব অপোজিশন একসঙ্গে #ইউনাইটেড দিয়েছেন তিনি, তৃণমূলে অনুপস্থিত। আসবো আশুতোষ, আমি আসবো। বিশ্বজিৎ, উত্তর দিন। শোনা যাচ্ছে না, আরেকবার করুন। আজ রাহুল 14টা দলের সঙ্গে রাহুল গান্ধী মিটিং করলেন, অপোজিশন মিটিং, ইউনাইটেড, #ইউনাইটেড টুইট করলেন ছবি দিয়ে রাহুল নিজে। তৃণমূল নেই কেন? সেটা হতেই পারে। দেখুন, এ তো সবে শুরু হয়েছে, প্রসেসটা সবে ইনিশিয়েট করা হয়েছে। 2024-এর লক্ষ্যে আমরা এগোচ্ছি, এখনো কিন্তু এটা 2.5 বছর বাকি আছে। এ তো সবে শুরু হয়েছে। একটা মিটিংয়ে থাকলো কি থাকলো না তৃণমূল, তাতে কোনো কিছু আসে যায় না। আগামী দিনে এই বৃহত্তর বিরোধী ঐক্য হবেই। তার কারণ হচ্ছে এই সরকার, আজকে যেই সরকার কোভিড, আমার কথাটা শেষ করতে দিন না। আজকে যেই সরকার কোভিড নিয়ে এরকম ভাবে দুরবস্থা করতে পারে, আজকে সারা ভ্যাকসিনেশনটা কোথায়? মানুষের ভ্যাকসিন কোথায়? আমরা তো ভ্যাকসিন চাইছি, আমরা তো ভ্যাকসিন চাইছি, ভ্যাকসিনটা কোথায়? ফোনে আড়ি পাতার সময় কেন্দ্রীয় সরকারের আছে, কিন্তু ভ্যাকসিন দেওয়ার সময় নেই। সরকার যদি ভ্যাকসিন না দেয়, ভ্যাকসিন দিতে পারছে না কিন্তু আড়ি পাচ্ছে ফোনে। এর থেকে আর অপদার্থতা কি হতে পারে? পিউ, তুমি একটা জিনিস জানো যে পার্লামেন্টে মানে এমপিরা দিনরাত ধর্ণা দিচ্ছে ফার্ম ল, ব্ল্যাক ফার্ম লটাকে রিপিল করার জন্য, রোল ব্যাক করার জন্য। এটা কি ভারতবর্ষ চলছে তোমার মনে হয়? ইজ দিস, মানে এইভাবে কি দেশ চলে? 6.75% বিভিন্ন ইস্যুতে অপোজিশন ইউনাইটেড, এটা বোঝানোর চেষ্টা করছে সব বিরোধী দল। আজ রাহুল গান্ধী টুইট করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন তিনি প্রথম, অন্তত পেগাসাস ইস্যুতে, যিনি তদন্ত কমিশন গঠন করে দিলেন। তবে রাহুলের এই অপোজিশন মিট সত্যি তাৎপর্যপূর্ণ, যেখানে তৃণমূল অনুপস্থিত। পেগাসাস নিয়ে আলোচনার দাবি, বিরোধীদের প্রতিবাদে
গত সপ্তাহ থেকে লাগাতার উত্তাল সংসদ। বুধবারও একই রকম ঝড়। এদিনই বৈঠকে বসে 14টি বিরোধী দল। কংগ্রেস, ডিএমকে, শিবসেনা, এনসিপি, সিপিএম সহ বিরোধী দলগুলোর বৈঠক। ছিলেন রাহুল গান্ধী। मेरे लिए ये एंटी नेशनल काम है। नरेंद्र मोदी जी ने और अमित शाह जी ने हिंदुस्तान की लोकतांत्रिक आत्मा पर चोट मारी है। जो हमारी आवाज है उसे पार्लियामेंट हाउस में दबाया जा रहा है। हमारा सिर्फ एक सवाल है, क्या हिंदुस्तान की सरकार ने पेगासस को खरीदा, हाँ या ना? क्या हिंदुस्तान की सरकार ने अपने लोगों पर पेगासस हथियार का इस्तेमाल किया, हाँ या ना? বুধবারের 14 দলের বৈঠকে ছিল না তৃণমূল কংগ্রেস, যদিও পেগাসাস ইস্যুতে অন্য বিরোধীদের নিয়েই লড়াইয়ে ঘাসফুল শিবির। আমরা তো পেগাসাস নিয়ে পথ দেখিয়ে দিয়েছি। আমাদের ইস্যু ছিল বিরোধী দলগুলোর সকলের কাছেই এই বিষয়টা তাৎপর্যপূর্ণ। কেউ দলবদ্ধভাবে বসে সিদ্ধান্ত নিচ্ছে, কেউ আলাদাভাবে সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু বিরোধী দলগুলোর মধ্যে এ নিয়ে কোনো মতপার্থক্য নেই। বাদল অধিবেশনের শুরু থেকেই পেগাসাস ইস্যুতে বিরোধীদের তোপের মুখে পড়ছে মোদী সরকার। বুধবারও দফায় দফায় পণ্ড হয় দুই কক্ষের অধিবেশন। দফায় দফায় মুলতবি লোকসভা, সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত দাবি। তদন্তের দাবিতে ব্যানার নিয়ে লোকসভায় বিরোধীরা। লোকসভার স্পিকারের চেয়ারের দিকে কাগজ ছোড়ার অভিযোগ। সাসপেন্ড 10 বিরোধী সাংসদ। 4 দফায় মুলতবি রাজ্যসভার অধিবেশন। आज आप कह रहे हैं हमारे लिए पेगासस सबसे महत्वपूर्ण है। हमारे एक झूठे मुद्दे को, एक मैन्युफैक्चर्ड मुद्दे को आप कह रहे हैं कि ये हमारे लिए सबसे महत्वपूर्ण है। हमारे लिए कोरोना महत्वपूर्ण नहीं है। आप लोगों के जीवन के साथ खिलवाड़ कर रहे हैं। এদিনও সংসদে সুর চড়ায় তৃণমূল। 21-এর ভোটের খেলা হবে স্লোগান এবার সংসদেও। যারা এখানে খেলা হবার কথা বলছে ওদেরকে জানাতে চাই, 22 নভেম্বর 2016 24 পরগনা আর 24 সাউথ পরগনা বাংলায় একটা নিউজ পেপারে রিপোর্ট উঠেছিল, सोहन नर्सिंग होम है, वहां पर डॉक्टर्स मृत बच्चों का शव माता पिता को दिखाते और जीवित बच्चे को बाजार में बेच देते। 1 घंटा पार्लियामेंट चला, सब फाड़ दिए तख्तियां। खेला तो चलना चाहिए था, 1 घंटा में खेला खत्म हो गया। इसलिए इनकी जो कहना है, ये लोग चुनाव में मोदी जी के सामने हार चुके हैं, राजनीति में कर नहीं सकते हैं, लोकतंत्र को मानते नहीं है और इसीलिए संसद को बाधित करके अपना ताकत दिखाना चाहते हैं। পেগাসাসে এক কাট্টা বিরোধীরা, পাল্টা বিজেপির কৌশল কি? পেগাসাস নিয়ে কি সংসদে মুখ খুলবেন মোদি শাহ? নজর সেদিকে। নিউজ 18 বাংলা। এই মূল একটা বিকল্প গড়ে তুলতে হবে মোদি বিরোধী, কেন্দ্র বিরোধী। আমি শতরূপ, বিমানবাবু আগে বলেছেন একটা বৃহত্তর স্বার্থে পাশাপাশি দাঁড়ানোই যায়, আবার আরএসপির মধ্যে কোথাও একটা সমস্যা তৈরি হচ্ছে। না, বিমানবাবু তো যখন এটা বলবেন এটাই স্বাভাবিক। বিমান বসু তো কোনোদিন বিজেপি সরকারের রেলমন্ত্রী ছিলেন না। বিমান বসুর মা তো কোনোদিন বিজেপি নেতাকে বাড়িতে ডেকে মালপোয়া খাওয়াননি। বিমান বসু তো কখনো মোদিকে গুজরাটে দাঙ্গা করার পরে ফুল পাঠাননি, বা বিমান বসু তো কখনো অরুণ জেটলির টাকায় হেলিকপ্টার চড়ে ঘুরে বেড়াননি। তা বিমান বসুর তো গোটা পলিটিক্যাল লাইফটাই হচ্ছে বিজেপি বিরোধিতার জীবন। সুতরাং উনি তো বিজেপির বিরোধিতা করার প্রশ্ন। তাহলে এই প্রসঙ্গে আরো দুটো প্রশ্ন একসঙ্গে তোমাকে করে দিই। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপির উত্থানের জন্য জবাব দিতে হবে বাম কংগ্রেসকে। কেরালায় পারছে, এখানে পারছে না কেন? যখন পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার ছিল, গোটা বাংলায় বিজেপির একটা কাউন্সিলর খুঁজে পাওয়া যেত না। আজকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পরে 0 থেকে 77 হয়ে গেল বিজেপি, আর জবাব দেবো আমরা। দেখুন প্রিয়, আমি একটা কথা বলি, আজকে যে ঘটনাটা, আজকে যেটাকে নিয়ে আমরা আলোচনা করছি, মমতা বন্দ্যোপাধ্যায় অতীতে বিজেপির সঙ্গে সরকার করে থাকলেও আজ যদি উনি বিজেপির বিরোধিতা করতে চান, ওনাকে স্বাগত, 100 বার ওনাকে স্বাগত, এই নিয়ে আমাদের কোনো ছুতমার্গ নেই। কিন্তু কথাটা হচ্ছে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি বিরোধী জোটের মুখ হিসেবে প্রজেক্ট করার একটা চেষ্টা আমরা দেখছি কিছু কিছু মহল থেকে। আমার খালি একটাই প্রশ্ন, তৃণমূল কংগ্রেস ছাড়া কি ভারতবর্ষের একটা এমন রাজনৈতিক দল আছে এখনো অবধি যারা বলেছে যে হ্যাঁ এই লড়াইয়ে মমতা ব্যানার্জি আমাদের নেত্রী? ইনফ্যাক্ট প্রিয়, আমি তোমায় জিজ্ঞেস করছি, বা আমি তোমার মাধ্যমে আমি এই প্রশ্নটা রাখছি, ধরো আজকে সোনিয়া গান্ধীর সাথে উনি দেখা করেছেন, খুব ভালো কথা,
বেরিয়ে এসে মিডিয়াকে হচ্ছে মিডিয়ার কাছে বাইট দিচ্ছেন উনি একা। আমরা তো ভেবেছিলাম বোধহয় সোনিয়া গান্ধী এবং মমতা ব্যানার্জি যৌথভাবে এসে একটা প্রেস কনফারেন্স করবেন এবং বলবেন যে ঠিক আছে ইলেকশনের জোটফোট আলাদা কথা, সে পরের কথা পরে দেখা যাবে, কিন্তু বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আমরা কংগ্রেস এবং তৃণমূল আমরা একসঙ্গে লড়বো এবং বাকি দলগুলোকে নিয়ে অবশ্যই। কিন্তু সোনিয়া গান্ধীর বাড়িতে উনি কলিং বেল বাজালেন, উনি দরজা খুললেন, ভেতরে ঢুকলেন মমতা ব্যানার্জি, মিটিং ফিটিং করে বেরিয়ে আসলেন, সোনিয়া গান্ধী আবার দরজা বন্ধ করে দিলেন, উনি বাইরে বেরিয়ে এসে একা প্রেস কনফারেন্স করছেন। এটাই বা কেন হলো বলো তো? কথা হয়নি বা আশাপ্রদ কোনো কথা হয়নি? না না, আমি তো দেখো, আমি তো ওখানে উপস্থিত ছিলাম না, আমি জানি না কি কথা হয়েছে, কিন্তু আমি এইটুকু বলতে পারি ওই সাক্ষাৎটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একার সাক্ষাৎ ছিল। কখনোই সোনিয়া গান্ধী এই সাক্ষাৎটাকে ওনাপ করে যে তোমার বাড়িতে আমি গেলে তুমিও আমাকে চা খাওয়াবে, আমার সাথে আলোচনা করবে, সেটা কথা নয়। কিন্তু আমি আবার বলছি, এটা কিন্তু কোনো সংকীর্ণতার জায়গা থেকে আমি বলছি না, বা আজকের ভারতবর্ষের রাজনীতিতে মমতা ব্যানার্জির গুরুত্বকে আমি ছোট করছি না। উনি পশ্চিমবাংলার মতো একটা রাজ্যে তৃতীয়বার জিতেছেন, এতগুলো আসন পেয়ে জিতেছেন, এত বড় একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, কোনো মতেই আমি ওনার গুরুত্বকে ছোট করার জন্য কথাটা বলছি না, আমি ভুল বুঝো না। কিন্তু আমি যেটা বলছি, উনি ওনার দলের নেত্রী ঠিক আছে, কিন্তু উনি যে ওনার দল ছাড়াও বাকি বিজেপি বিরোধী দলের নেত্রী, এইটা কোথায় ঠিক হলো? একমাত্র ওনার দলের কর্মীরা ছাড়া আর কি পৃথিবীর কেউ এটা বলেছে? মমতা বন্দ্যোপাধ্যায় তো তা বলছেন না, তিনি তো নিজেও বলছেন না এটা ঠিক হচ্ছে। না, উনি বলেননি, আমি তো ওনাকে ওনার নাম বলাটা স্বাগত। বন্দ্যোপাধ্যায়ের মতো স্ট্রং একটা ফেস, ওনার নাম বলাটা স্বাগত। আমি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই কারণে সমালোচনা করছি না, আমার খালি অদ্ভুত লাগছে উনি না বললেও বা কিছু মহল থেকে ওনাকে প্রজেক্ট করা হচ্ছে। যেমন তুমি কিছু মনে করো না, আমি আজকে যেটা তোমরা বলছো, তোমরা যে একটা মানে তুমিও শুরুতে বললে যে 2021-এ বিজেপির বিজয়রথকে আটকে দিয়েছেন একা মমতা, সত্যি তাই পিউ। বিজেপিকে উনি ৭৭টা সিটের মধ্যে বেঁধে ফেলেছেন 2021-এ, ভেরি গুড, খুব ভালো কথা। আর পিনারাই বিজয়ন যে বিজেপিকে এই 2021-এ শূন্যে বেঁধে ফেললেন, তা পিনারাই বিজয়নের কোনো কন্ট্রিবিউশন নেই। এই উদাহরণটাই টেনেছেন, কেরলে আপনারা পারছেন, বাংলায় কেন আপনাদের এই অবস্থা? উত্তর দিলাম, এর উত্তর কেরালায় আমরা সরকারে আছি, আমরা বিজেপিকে ওখানে শূন্যে আটকে দিয়েছি, এখানে আপনি সরকারে আছেন, বিজেপিকে ক্ষমতায় আসতে দেননি, খুব ভালো কথা, কিন্তু ৭৭-এ অবধি পৌঁছতে পেরেছে বিজেপি। যে বিজেপি পশ্চিমবাংলায় বামফ্রন্ট আমলে একটা কাউন্সিলর জেতাতে পারতো না নিজের ক্ষমতায়, সেই বিজেপি আজকে ৭৭টা এমএলএ নিয়ে ঘুরছে, 18টা এমপি নিয়ে ঘুরছে। এই রাজ্যে এ নিয়ে তর্ক চলতেই থাকবে। আমি সম্বিতের কাছে আসি। সম্বিত, মমতা বন্দ্যোপাধ্যায়ের লিডারশিপ কোয়ালিটি নিয়ে কোনো সংশয় নেই। তিনি গত বেশ কয়েক বছরে তার 3টে টার্মের মধ্যে তিনি সেই প্রমাণ দিয়ে গেছেন বারবার। বিরোধী নেত্রী হিসেবে তিনি অপ্রতিরোধ্য বারবার প্রমাণ করেছেন। এই জোটের মুখ কে হবে তার উত্তরে মমতাও খুব ডিপ্লোম্যাট, তিনি বলছেন এটা এখনো ঠিক করার সময় আসেনি। কিন্তু আপনার কি মনে হয়, এই যে সত্যি আমরা যে জায়গাটায় দাঁড়াচ্ছি, যে সর্বোচ্চ নম্বর তৃণমূল এই সময় কত পেতে পারে? খুব ভালো করলেও 42 2024-এ, যদি আর 5টা রাজ্যেও তারা কিছুটা বিস্তার করতে পারে, ম্যাক্সিমাম 50, হাইপোথেটিক্যালি ধরছি, কিন্তু কংগ্রেস খুব খারাপ করলে তো তার থেকে বেশি পাবে। কংগ্রেস কতটা খারাপ করবে তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে ঠিকই, কিন্তু 2019-এর পরিস্থিতি এটা নয়, সেটা একটা আশার কথা বিরোধীদের পক্ষে। যে এখন বিরোধীরা বলছেন, অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না যে এখন আমরা জিতে আসি তারপরে ঠিক হবে যে কে আমাদের প্রধানমন্ত্রীর মুখ হবে কে না হবে। তিনি বারবার বলছেন যে এখন থেকেই শুরু করা উচিত, এবং এটাও একটা ঠিক যে একটা হাওয়া তৈরির চেষ্টা হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রজেক্ট করার চেষ্টা হচ্ছে। কিন্তু বারবার মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে আমি ক্যাডার, আমি লিডার নই, সবাইকে একসাথে নিয়ে চলতে হবে, এটাও কোনো কাজের কথা নয়। কারণ হচ্ছে যে মোদির বিরুদ্ধে লড়তে গেলে এবং আরএসএস বিজেপির আইডিয়ার বিরুদ্ধে লড়তে গেলে শুধু মুখ নয়, একটা আইডিয়াকেও একটা এজেন্ডাকেও সামনে রেখে এগোতে হবে, সেটা সম্মিলিত ভাবে তৈরি করতে হবে বিরোধীদের। সেই জায়গাটা কি এখনো তৈরি হয়েছে? সেই জায়গাটা এখনো তৈরি হয়নি। সেই জায়গাটা তৈরির জন্য আরো অনেকটা পথ যেতে হবে। আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে অন্তত 123টা সিট রয়েছে, আমি খুব কম করে ধরছি, যেখানে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে একক মানে মুখোমুখি লড়াই রিজিওনাল পার্টির আধিপত্য, এবং 120টা সিট রয়েছে উত্তরপ্রদেশ এবং বিহার মিলিয়ে, তাহলে দাঁড়ালো প্রায় 243টা সিট। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টিকে ভালো করতে হবে, আরজেডিকে ভালো করতে হবে এবং কংগ্রেসকে ভালো করতে হবে এতগুলো সিটে, তবে কি একটা বিরোধীরা একটা জায়গায় আসতে পারবে। এবং সেই জায়গায় কি সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রাখতে দেবেন বিরোধীরা? সেই প্রশ্ন কিন্তু এখনো আসছে। শরদ পাওয়ার এখনো কিন্তু মিট করেনি মমতাকে মুখোমুখি। সোনিয়া গান্ধী মিট করেছেন, কেন মিট করেছেন? মমতাকে একটু শান্ত করার জন্য, নাকি অন্য কোনো সমীকরণ হচ্ছে? প্রশান্ত কিশোর চেষ্টা করছেন অনেক রকম অঙ্ক করার, কাজেই খুব জটিল একটা পরিস্থিতি এখনো হয়ে রয়েছে। তার মধ্যে একটা হাওয়া তোলার চেষ্টা হচ্ছে। এক্স্যাক্টলি, এই হাওয়াটা তুলছে তৃণমূল নিজের দায়িত্বে, এটাও অনেকে মনে করছে, আমাদের বিশ্লেষকরা তার সঙ্গে সহমত। আমি একবার দ্রুত দেখাবো, মমতা বন্দ্যোপাধ্যায় বারাণসীর কথা কিন্তু এখন থেকে বলতে শুরু করেছেন। তিনি আগেও বলেছিলেন তিনি লড়বেন বারাণসী থেকেও, যেখানে মোদির গড়, এবং তিনি বলছেন আমি সেখানে বহিরাগত নই যদি মোদি এই রাজ্যে বহিরাগত না হয়ে থাকে। মোদি হটাও, মোদি হটাও,
मोदी हटाओ। বাংলার ভোটে মোদী সাদের বোল্ড আউট করেছেন। এবার একেবারে মোদীর খাস তালুকে বিজেপি হটানোর চ্যালেঞ্জ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সামনের বছরে উত্তরপ্রদেশে বিধানসভা ভোট, 2024-এর সেমিফাইনাল। নয়াদিল্লিতে দাঁড়িয়ে এই নিয়েই চ্যালেঞ্জ ছুড়লেন মমতা। উত্তরপ্রদেশ নির্বাচনে বারাণসীতে প্রচারে যাবেন মমতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসী। মথুরা বৃন্দাবনেও ভোট প্রচারে যেতে ইচ্ছুক তৃণমূল নেত্রী। তবে যোগেশ সরকারকে সরাতে হলে উত্তরপ্রদেশের রাজনৈতিক দলগুলিকেও এগিয়ে আসতে হবে বলে মত তৃণমূল নেত্রী। কিন্তু বাংলা ছেড়ে ভিন রাজ্যে কেন? বিজেপির অস্ত্রেই মোদীকে তো মমতার প্রশ্ন। উত্তর থেকে মোদী এলে ইনসাইডার, তিনি ভিন রাজ্যে গেলে কেন আউটসাইডার হবেন? দিল্লির মাটিতে দাঁড়িয়ে একেবারে চোখে চোখ রেখে লড়াইয়ের দামামা বাজিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, আগামী দিনে নরেন্দ্র মোদীর সঙ্গে গোটা দেশের লড়াই হবে। বিরোধী নেতা, সংবাদ মাধ্যম সকলের উপর মানসিক অত্যাচার চালাচ্ছে কেন্দ্র। বিরোধী জোট নিয়েও আশাবাদী তৃণমূল নেত্রী, কিন্তু সেই জোটের মুখ কে হবেন? মমতার বার্তা, কে নেতৃত্ব দেবেন এখনই বলা যাবে না, তিনি জ্যোতিষী নন। তবে মোদীর বিরুদ্ধে লড়াই চলবে। রাজ্যে কার্যত সাইনবোর্ড হয়ে যাওয়া বিরোধী বামেদেরও বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তার কথা, আসল বিরোধীকে সেটা ঠিক করতে হবে সিপিএমকে। কেরলে সিপিএম বিজেপি রুখতে পারলে বাংলায় পারে না কেন? বাংলায় বাম কংগ্রেস শূন্য হওয়ায় বিজেপির উত্থান, এর জবাব বাম কংগ্রেসকেই দিতে হবে। টিকা বঞ্চনা থেকে পেগাসাস ইস্যু, দিল্লিতে দাঁড়িয়েই কেন্দ্রের বিরুদ্ধে বারবার সুর চড়াচ্ছেন মমতা। দলের সাংসদদের বৈঠকেও বেঁধে দিয়েছেন বিরোধিতার সুর। মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন নেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন নেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় আরো গ্লোরিফাইড হয়েছে, আরো স্ট্রেংথেন হয়ে ভারতবর্ষকে আগামী দিনে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করবে। মোদীর তালুকে দাঁড়িয়ে মোদীকেই চ্যালেঞ্জ। সংসদে উঠছে খেলা হবে স্লোগান। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, अच्छे দিনের বদলে সচ্চে দিন আসবে। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনিল কুমারের সঙ্গে রাজীব চক্রবর্তী, নিউজ 18 বাংলা। সন্ময়দা, বারাণসীতেও মমতা একদম হেড অন। না, আমরা বেনারসিতে এই মমতা বন্দ্যোপাধ্যায় গেলে আমরা বহিরাগত বলবো না, কিন্তু গতকাল নরেন্দ্র মোদীর বাড়ি থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন দিল্লিতে আমি বহিরাগত, অর্থাৎ ওর সিক্স সেন্স বোধহয় কাজ করছে। আমি এই জায়গাটা আমি একটা অন্য বক্তব্য আমি রাখবো যে তোমরা বারবার বলার চেষ্টা করছো যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি পলিটিক্যাল লিডার নই, আমি পলিটিক্যাল ক্যাডার। উনি এটা একদিকে বলছেন, একদিকে এন্টায়ার ওর পার্টি এবং ওর যাদের দিয়ে ওরা প্রোপাগান্ডাটা চালাচ্ছেন তাদের দিয়ে কিন্তু ক্রমাগত বলিয়ে যাচ্ছেন আপকি বার মমতা সরকার। আমি তো এই সেম প্রশ্নটা বিশ্বজিৎ দাকে উত্তর চাইছি। আমি আসছি, আপকি বার মমতা সরকার। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো যে যেখানে দাঁড়িয়ে সম্ভবত সদরে বলছিল যে এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দল মমতার নেতৃত্বটাকে স্বীকার করেনি, তাহলে প্রশ্নটা আমার এখানে সেটা হচ্ছে যে সেইখানে দাঁড়িয়ে আপকি বার মমতা সরকার বললে শর্মাদা প্লিজ, মমতা নেত্রী হবেন মমতা নিজে কোথাও বলছেন না, ফলে সেটা স্বীকার অস্বীকারের তো জায়গাই তৈরি হচ্ছে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের টিম তো মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রমোট করছেন উইদাউট দ্য কনসেন্ট অফ মমতা নাকি? আসলে মুখে এক কাজে এক, মানে ভাবের ঘরে চুরি করে লাভ কি? আমি জাতীয় নেত্রী হতে চাই, আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে চাই, এ কথাটা সরাসরি ডিক্লেয়ার করলে আমার মনে হয় বাংলার মানুষ ভারতবর্ষের মানুষের কাছে অনেক বেশি পরিচ্ছন্নতা থাকতো। মমতা বন্দ্যোপাধ্যায়ের লিডারশিপ কোয়ালিটিও তো প্রশ্নাতীত। সন্ময়দা, আমি আপনাকে বলতে দেবো আবার তর্ক জমবে, একটা ছোট্ট ব্রেক, আর তারপর আপনাদের দেখাবো এই মুহূর্তে তৃণমূলের ফোকাসে রয়েছে ত্রিপুরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা উড়ে যাচ্ছেন। আইপ্যাকের টিম তারা আটকে পড়েছে অভিযোগ পেয়ে। এখান থেকে 3 সদস্যের প্রতিনিধি দল, যার মধ্যে রাজ্যের মন্ত্রীও, শিক্ষামন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী যাচ্ছেন। এতটা গুরুত্ব কেন দেওয়া হচ্ছে ত্রিপুরাকে? কি প্রসপেক্ট? ব্রেকের পর সঙ্গে থাকুন। লক্ষ্য 2023, তৃণমূলের নজর ত্রিপুরায়। 21-এর ভোটে বিপুল জয়। এবার 2024-এ লক্ষ্য দিল্লি, তার আগে 23-এ বিজেপি শাসিত ত্রিপুরা বিধানসভা ভোট। পদ্মরাজ্য ত্রিপুরায় জোড়াফুল ফোটাতে তৃণমূল জোর তৎপর। 21শে জুলাইয়ে ত্রিপুরায় তৃণমূলের শহীদ দিবসের অনুষ্ঠান পালন হয়। 16ই আগস্ট পালিত হবে খেলা হবে দিবস। 23-এর ভোটের জন্য তৃণমূলের হয়ে সমীক্ষার কাজ শুরু করে দিয়েছে পিকের আইপ্যাক। শুক্রবার ত্রিপুরা সফরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিনের বাম দুর্গ গুড়িয়ে 2018 সালে ত্রিপুরার কুর্সি দখল করে গেরুয়া শিবির। মুখ্যমন্ত্রী হন বিপ্লব দেব। ত্রিপুরায় বিধানসভা আসন 60, এর মধ্যে বিজেপি 36, সিপিএম 16।
বিজেপি বিরোধীদের দাবি, ত্রিপুরায় বিপ্লব দেবের উপর ক্ষুব্ধ বিজেপি বিধায়কদেরই একাংশ। বিপ্লব দেবের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে জেপি নাড্ডার সঙ্গেও তাঁরা দেখা করেন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে বিজেপি সর্বভারতীয় নেতাদের ত্রিপুরায় যেতে হয়। এবছর উপজাতি পরিষদের ভোটে ধরাশায়ী হয় বিজেপি। পর্যবেক্ষকদের একাংশের মতে 23-এর ভোটের আগে ত্রিপুরায় এবার বিজেপির সরকার বিরোধী হওয়ার টের পাওয়া যাচ্ছে। তবে বিকল্প হিসেবে এখনও অনেকেই বামেদের ফেরাতে চান না। এই পরিস্থিতিতে তৃণমূলে বিজেপির বিকল্প হিসেবে উঠে আসতে চাইছে। বিজেপিকে কতটুকু চেনেন? কালকে ত্রিপুরার প্রাক্তন চিফ মিনিস্টার মানিক বাবু বলে গেছেন যে যান গিয়ে ত্রিপুরায় গিয়ে দেখে আসুন, ত্রিপুরায় গিয়ে দেখে আসুন মানুষের কি হাল করেছে। বিজেপিকে আটকাতে গেলে গোটা ভারতবর্ষে এখন একজন মানুষই আছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দলের নাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। ত্রিপুরায় গত বিধানসভা ভোটের আগে সংগঠন তৈরি করে তৃণমূল। দায়িত্বে ছিলেন মুকুল রায়। এবার 23-এর ভোটের আগে ফের ত্রিপুরায় নজর তৃণমূলের। ত্রিপুরাতে যে সরকার, বিজেপি সরকার আছে, তাদের পায়ের তলার মাটি সরে গেছে। সেই আশঙ্কা থেকেই, সেই ভয় থেকেই, সেই শঙ্কা থেকেই তারা এই অগণতান্ত্রিক কাজগুলো করছে। একটা প্রাইভেট এন্টিটির জন্য 3 জন মন্ত্রী পার্শ্ববর্তী রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন করতে চলে যাচ্ছেন। আমার মনে হয় এরকম অভিনব নিদর্শন ভারতবর্ষের ইতিহাসে আর কোথাও হয়েছে বলে জানা নেই। 24-এ লোকসভা ভোট, মহাযুদ্ধ। তার আগে 23-এ তৃণমূলের নজর ত্রিপুরায়। বাঙালি প্রধান ত্রিপুরা। বাংলায় বিজেপিকে পরাস্ত করার পর বিজেপি শাসিত ত্রিপুরা জয়ে ঘুঁটি সাজাচ্ছে বঙ্গের শাসক দল। ইতিমধ্যে ত্রিপুরাতে সংগঠন তৈরি করার কাজ শুরু করেছে তৃণমূল কংগ্রেস। 21শে জুলাই পালন করেছে, খেলা হবে দিবস তারা পালন করতে চায়। তারই মাঝে ত্রিপুরাতে একাধিক নেতা নেতৃত্বের এভাবে যাতায়াত আসলে যে লক্ষ্য 2023 সেটাই বুঝিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। আমি স্ট্রেট শতরূপের কাছে আসি। তৃণমূলের দাবি, এ রাজ্যে যেমন বিকল্প হিসাবে বামেদের ভাবছেন না এখনো রাজ্যবাসী, এখনো ভোটাররা, ত্রিপুরাতেও একই পালস তারা পাচ্ছেন। ত্রিপুরা দখল সময়ের অপেক্ষা তৃণমূলের। দেখুন, একটা সময় আমরা জানতাম যে তৃণমূল কংগ্রেসের অনেকজন নেতা, এমপি, মানে অর্পিতা ঘোষ বা এরকম কয়েকজন, শঙ্কুদেব পণ্ডা ইত্যাদি, তারা একদম সারদা কোম্পানি থেকে মাস মাইনে পেতেন। ফর্মালি মাস মাইনে, মাস গেলে ওদের নামে স্যালারি স্যাংশন হতো। তো সারদা এখন প্রায় উঠে যাওয়ার মুখে। আমার এখন গতকাল থেকে মনে হচ্ছে যে এখন কি তৃণমূলের কিছু নেতা আইপ্যাকের কর্মচারী হয়ে গেছেন, আইপ্যাক থেকে মাস মাইনে পান, তাই পাশের রাজ্যে আইপ্যাকের কর্মচারীদের সমস্যা হলে ওনারা ছুটে যান। আর পিউ, তুমি যে প্রশ্নটা করলে, তোমার মনে থাকবে লোকসভা ভোটের আগে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই আমরা বিজেপির বিরুদ্ধে 1:1 লড়াই চাই ইত্যাদিগুলো বলতেন, তখন উনি একটা কথা বারবার করে বলতেন যে রাজ্যে যে শক্তিশালী সেই রাজ্যে সে বিজেপির বিরুদ্ধে একা লড়বে এবং তাকে বাকিরা সমর্থন করবে। তো মমতা ব্যানার্জি কি মনে করেন যে ত্রিপুরায় বাম কংগ্রেসের থেকে তৃণমূল বেশি শক্তিশালী আজও বিজেপির বিরুদ্ধে? এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়েরই ফর্মুলা ছিল। ভায়াবল অল্টারনেটিভ তৃণমূল এটা বিশ্বাস করে, তাই তো বিশ্বজিৎ দা। কিন্তু কিসের ভিত্তিতে? তৃণমূল এটা বিশ্বাস করতে পারে, তৃণমূল বিশ্বাস করতে পারে যে মঙ্গল গ্রহের মানুষ আছে, সেটা আলাদা। আজকে সিপিএম কি বিশ্বাস করে আমার সেটা বলার দরকার নেই, সেটা অলরেডি প্রমাণ হয়ে গেছে, বাংলায় সেটা প্রমাণ হয়ে গেছে এবং সেই প্রমাণটা আবার ত্রিপুরাতেও হবে। কিন্তু আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে যে যেই অগণতান্ত্রিক ভাবে, যেইভাবে আইপ্যাকের কর্মচারীদের যেইভাবে আটকে রাখা হয়েছে হোটেলে, আজকে কেন? আজকে বিপ্লব দেবের নেতৃত্বে ত্রিপুরায় বিজেপি সরকার ভয় পেয়ে গেছে এবং তারা ভয় পাচ্ছে একমাত্র তৃণমূলকে এবং একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে। তারা জানে যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বিপ্লব দেবের এই অগণতান্ত্রিক সরকার, যে সরকারকে মানুষ আর চাইছে না ত্রিপুরাতে, সেই সরকারকে সরানো সম্ভব 2023-এ। ঘটনা এই ধরনের আমি বিশ্বজিৎ বাবুকে একটা প্রশ্ন করব যে আইপ্যাককে কি তৃণমূল পাঠিয়েছিল? এই প্রশ্নটার উত্তর দেবেন আপনারা। ত্রিপুরায় আইপ্যাককে কি আপনারা তৃণমূল দল পাঠিয়েছিল সার্ভে করার জন্য? একটু বলবেন এই প্রশ্নের উত্তর দেবেন। না, আপনারা পাঠিয়েছিলেন কি? করতে গেছে আপনাদের হয়ে পাঠিয়েছেন গেছে? না না, এটা বলবেন ইয়েস অর নো। ভাবের ঘরে, না না, ভাবের ঘরে চুরি করে নাম কি? আমি পিউ একটা কথা বলিনি। আপনারা 3 জন মন্ত্রীকে 2 জন মন্ত্রীকে পাঠিয়েছেন করতে গেছে। আজকে যারা সমীক্ষা আজকে কোথায়? আজকে আপনাদের নেতাদের
আমরা তো আটকাইনি। আমি একটা প্রশ্নের আজকে আমরা উত্তর তো দিই। আটকাইনি কেউ ওকে একটু থামাও, আমি একটা প্রশ্নের উত্তর দিই। আমরা তো কেউ- বলিনি যে হ্যাঁ, কোভিড বিশ্বজিৎ দা, টিকা শুনতে পাবে না দর্শকরা, প্লিজ আপনি উত্তর দেবেন বিশ্বজিৎ দা। বিশ্বজিৎ দা, কয়েক সেকেন্ড প্রশ্নটা শুনুন, শুনুন প্লিজ, শেষ করুন। একটু শুনুন, আপনার মন্ত্রী ব্রাত্য বসু মলয় ঘটক আজকে প্রেস কনফারেন্স করে ত্রিপুরায় বলেছেন যে আমরা আইপ্যাককে পাঠাইনি, আমরা জানি না, পরিষ্কার ভাবে বলেছেন। তো তাহলে এই মন্ত্রীরা গেলেন কেন? আমরা জানি না, একটা পার্সোনাল প্রাইভেট সংস্থার হয়ে মন্ত্রীরা চলে গেলেন, সেখানে গিয়ে আমরা বরং মন্ত্রীদের মুখের বক্তব্য একবার শুনে নিই, তারপর আবার আলোচনা। পরিষ্কার বলেছেন তারা। देखा कि कल त्रिपुरा में हमारा लड़का लोग गया तो उसको सबको हाउस अरेस्ट करके रख दिया उसका उधर का गवर्नमेंट। 24 লোকসভা ভোট, তার আগে 23 ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। তৃণমূলের হয়ে সমীক্ষা করতে বিজেপি শাসিত ত্রিপুরায় যান আইপ্যাকের 23 জন কর্মী। অভিযোগ, রবিবার রাত থেকে আগরতলার একটি হোটেলে তাদের বন্দী করে রাখা হয়। এ নিয়ে ত্রিপুরা সরকারকে নিশানা করে তৃণমূল। টুইট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আইপ্যাক কর্মীরা বুধবার মুক্তি পান। এদিনই ত্রিপুরায় পৌঁছন ব্রাত্য বসু, মলয় ঘটক এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। নিশানা করেন সেখানকার বিজেপি সরকারকে। এক ধরনের স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী আচরণ গালুসায় করেন। এই যে একটা অগণতান্ত্রিক, একটা ফ্যাসিবাদী সরকারি মুখ ত্রিপুরায় আমরা দেখতে পাচ্ছি, যার জন্য আমরা উদ্বিগ্ন হয়ে আইপ্যাকের এই ছেলেদের পাশে আমরা দাঁড়িয়েছি। তৃণমূলের প্রতিনিধিরা ত্রিপুরা পৌঁছানোর আগে পিকে টিমের কর্মীদের সমন পাঠায় পুলিশ। ত্রিপুরা পশ্চিম থানায় 1 আগস্ট হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাজিরা না দিলে কড়া পদক্ষেপেরও হুঁশিয়ারি। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আন্ডারের 88 এবং কোভিড বিধি ভঙ্গের জন্য মামলা রুজু করা হয়েছে, কিন্তু প্রত্যেকে কোভিড নেগেটিভ হয়েছে। তাহলে সেখানে মামলা কেন হবে? মিথ্যা মামলা দিয়ে যদি ত্রিপুরা সরকার মনে করছে যে তৃণমূল কংগ্রেসকে ভয় দেখাবে, তাহলে কিন্তু সেটা হবে না। ত্রিপুরা ঘিরে এভাবেই সরগরম রাজনীতি। জ্যোতির্ময় বসুর সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। শতরূপ বলবে বলে হাত তুলেছে। হ্যাঁ, আমার একটাই যেটা প্রশ্ন, সেটা হচ্ছে যে বলছেন না যে ব্রাত্য বসু আজকে বলেছেন যে আইপ্যাকের ওদেরকে আমরা পাঠাইনি, আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। যদি আমি বুঝতে পারলাম, মমতা ব্যানার্জি বলছেন हमारे लड़कों को अरेस्ट किया, ব্রাত্য বসু বলছেন যে ওরা আমাদের কেউ নয়। যাকগে, ওরা কেউ নয়, ওরা খালি বাংলার কিছু যুবক, তারা ত্রিপুরায় কাজ করতে গেছে, তারা আটকে গেছে বলে এখান থেকে 3 জন, মানে 2 জন মন্ত্রী এবং একজন এক্স এমপি চলে গেছে ওখানে। কয়েকদিন আগে কয়েক লাখ বাংলার পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে গিয়ে আটকে পড়েছিল। তখন এখান থেকে তাদেরকে আনতে যাওয়া দূরের কথা, তারা যখন ট্রেনে করে ফিরে আসছিল তখন মমতা ব্যানার্জি বললেন কেন ওরা ফিরছে, ওগুলো করোনা এক্সপ্রেস। এই হচ্ছে একটা সরকারের দৃষ্টিভঙ্গি। লাখ লাখ পরিযায়ী শ্রমিক খেটে খেটে গেছে, তারা আটকে পড়েছে, তখন তাদেরকে বলছে করোনা এক্সপ্রেস। আর কত ওনার দলের কয়েকজন, মানে আর প্রকাশ্যে বলতেও পারছেন না যে একটা প্রফেশনাল এজেন্সি আইপ্যাক, আমরা তৃণমূল কংগ্রেস টাকার বিনিময়ে ওদের সার্ভিস নিচ্ছি। পরিষ্কার মুখ ফুটে বলতে পারছে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন हमारे लड़के, ব্রাত্য বসু বলছেন যে ওদের সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। বিশ্বজিৎ দা উত্তর দেবেন কিন্তু তার আগে। হ্যাঁ বিশ্বজিৎ দা বলুন, তারপর আশুতোষের কাছে আসছি, বলুন। আরে আইপ্যাক তো বাংলাতেও কাজ করেছে তৃণমূলের জন্য, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তো বললেন, আমি একবারও শুনলাম না যে আমরা চিনি না আইপ্যাককে। না, এই সন্ময়দা যে প্রশ্নটা করলেন যে ওদেরকে কি সার্ভে করতে তৃণমূলই পাঠিয়েছিল, এক কথায় বলুন না, হ্যাঁ আমরা পাঠিয়েছিলাম, ওরা আটকে গেছে, আমরা ওদের ছাড়িয়ে আনবো। একজন প্লিজ, সন্ময় বাবুর মন গড়া প্রশ্ন, সন্ময় বাবুর মন গড়া প্রশ্ন, সন্ময় বাবুর মন গড়া প্রশ্ন। আপনি বিশ্বজিৎ বাবু কি মুশকিল, যার প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় বলুন, পরিষ্কার বলেছেন, বিশ্বজিৎ বাবুকে মমতা ব্যানার্জি বলছেন যে আরে তিনজন একসঙ্গে বলে দর্শকদের কিছু শুনতে পাবেন না। আমি বরং আশুতোষের কাছে আসি, আপনি পরে বলবেন। আশুতোষ, সমস্ত রাজ্যে রাজ্যে লড়াইটা, এখানে আমরা জানি ত্রিপুরাতে একটা ভালো বেস ছিল, একটা ভোট ব্যাংক ছিল কংগ্রেসের, আমরা মানে লাস্ট ভোটেও আমরা সেটা দেখেছি, কিন্তু লড়াইটা কোথাও একটা তৃণমূল বনাম বিজেপি হয়ে যাচ্ছে। আমরা এই রাজ্যেও তাই দেখলাম, ত্রিপুরাতেও তো আগামী দিনে অন্তত এখন তাই দেখছি। দেখুন, আপনার চশমায় আপনি কোন গ্লাস বসাবেন, এটা চশমা বলছি না, অন্তত লড়াইয়ের ময়দানে দুই দল। আমি এগুলো শুনতেই প্রথমে কমেন্টসই করব না, আইপ্যাক গেছে না কে গেছে, কারা যাবে, কি করেছে। আমি কংগ্রেসের প্রতিনিধি, কংগ্রেসের কথা বলবো। ত্রিপুরাতে আমাদের যুব ছাত্র সংগঠন যথেষ্ট শক্তিশালী, মাদার কংগ্রেস শক্তিশালী। আপনি যদি টিটিএডিসির ইলেকশন দেখেন, সেখানে সরাসরি লড়াই হয়েছে, বাম কংগ্রেস সহ বিজেপির সাথে লড়াই হয়েছে, সরাসরি লড়াই হয়েছে। তারপরে কোথায় আপনি জানেন,
প্রায় 1200-র ওপর কর্মী আমাদের ঘরে ঢুকতে পারছে না বিজেপির অত্যাচারে। কি বলছেন আপনি? ফলস কেস একের পর এক, তারা বাড়ি ছাড়া দীর্ঘদিন ধরে, তারা বাড়ি ঢুকতে, এগুলো নিয়ে কেউ আলোচনা করে? প্রতিনিয়ত আমাদের নিয়ে রাস্তায় নামতে হচ্ছে। কি আরম্ভ করেছি? ত্রিপুরায় সেম অভিযোগ আপনাদের বিরুদ্ধে কংগ্রেস করছে। 24-এ উঠে যাবে এই দলটা, আপনি জেনে রাখুন। ত্রিপুরাতেও থাকবে না। আর বাকি কে হ্যাঁ, কোথায় ঘুরে উত্তর দিন বেড়াবে সম্মত, আপনাকেই বলছি। তাদের ব্যাপার, তারা ঘুরে বেড়াক। না পিউ, আমার একটা কথা আশুতোষকে বলার আছে। ঠিক আছে, বিজেপি উঠে যাবে, ওরা স্বপ্ন দেখুন, অসুবিধে কিছু নেই। 2018 লাস্ট ইলেকশনে কংগ্রেসের ভোট শেয়ার ছিল 1.79%, 2%-এর নিচে। তৃণমূলের ছিল 0.30%। আর সেই দলটাকে তুমি প্রশ্ন করছো পিউ যে তোমরা তোমাদের এক্সিস্টেন্সের ক্রাইসিস, এটা স্বীকার করবেন কেন? যেখানে 2%-এর তলায় ভোট পার্সেন্টেজ ত্রিপুরাতে 2018-তে চলে গেছে, এই দল ত্রিপুরায় আমি একটু বলি, সেটা কংগ্রেসের। আপনি বলুন আপনাদের বিরুদ্ধে ত্রিপুরায় কেন এই অভিযোগ উঠছে? যে আপনারা এখানে যদি তাই আপনার মনে হয়, তাহলে 1200-র ওপর কর্মী কেন ঘরে ঢুকতে পারছে না? সন্ময়দা একটু টিভি চ্যানেলে সেটাও বলুন না। সংক্ষেপে তার তো আপনি ডেটা পেয়ে যাবেন, খুঁজে দেখুন না। আরে বলুন, আপনিও তো কংগ্রেস করতেন এক সময়। আরে হ্যাঁ করতাম, কিন্তু আশুতোষ একটা কথা বলি, অহেতুক মিথ্যা কথা বলে লাভ কি? তোমরা একটু ভোট পার্সেন্টেজটা দেখো। মিথ্যা কথা আপনি বলছেন, ভোট পার্সেন্টেজের সঙ্গে হিংসার সম্পর্ক কি? 1200 কর্মী আমাদের ঘরে ঢুকতে পারছেন না। যদি ত্রিপুরায় আপনাদের বিরুদ্ধে যাবতীয় অভিযোগকে মিথ্যে বলেন আপনারা, বিজেপি, সন্ময়দা, তাহলে এ রাজ্যেও তো শাসক একই কাজ করছে। কোয়েনের রিপিটার ওপিট দেখছি কি আমরা জানি না। তবে একটা মজার ছবি আপনাদের দেখাবো। স্মার্টফোন ছাড়তে চাইছেন নেতা মন্ত্রীরা, কেন জানেন? পেগাসাস জুজু। দেখাবো ব্রেকের পর, সঙ্গে থাকুন। গোপন কথার গোপন থাকছে না। ফোনে আড়ি পাতার অভিযোগ, ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করে বিরোধী নেতানেত্রী, সাংবাদিক, বিচারপতিদের ফোনে আড়ি পাতার অভিযোগ মোদী সরকারের বিরুদ্ধে। লাগাতার উত্তাল সংসদের বাইরেও ঝড়। हम पूरा इसको प्लास्टर कर दिया, क्या करेगा? फोन लगा के क्या करेगा? कैमरा में पूरा तुल लेता है। हम ऑडियो में भी बात करते हैं तो, फेस टाइम में भी करते हैं तो, वीडियो में भी करते हैं तो, मैं कैमरा का ही पूरा प्लास्टर लगा दिया। एक गवर्नमेंट ऑफ इंडिया को भी प्लास्टर लगाना चाहिए, नहीं तो देश बर्बाद हो जाएगा। নেত্রী বলার পরেও অনুগত সৈনিক অনুব্রত মণ্ডলের ফোনেও লিকোপ্লাস্ট। পেগাসাস প্রেক্ষাপটে স্মার্টফোন অপ্রিয় জ্যোতিপ্রিয়র কাছে। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক 5টি স্মার্টফোন ব্যবহার করতেন, একটি বাদে সবকটি স্মার্টফোনই ছাড়লেন। এখন থেকে ব্যবহার করবেন পুরনো জমা। আর হোয়াটসঅ্যাপ নয়, চিঠি ভরসা জ্যোতিপ্রিয়র। প্রয়োজনে মুখোমুখি বসে কথা বলবেন। নিজের দপ্তরের আধিকারিক ও কর্মীদেরও স্মার্টফোন ছাড়ার পরামর্শ দিয়েছেন বালু। অসুবিধা হবে না স্মার্টফোন ছেড়ে এই ফোন ব্যবহার? না, কিচ্ছু অসুবিধা হবে না। আমরা চিঠি দিয়ে দেবো, পাঠিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ করে সব জায়গায় পাঠিয়ে দিতাম। এখন আমাকে 50টা কাগজ একসাথে খামে করে 50টা খামে করে পাঠাও, বলবো। জলপাইগুড়ির মাল আসনের তৃণমূল বিধায়ক বুলুচিক বরাইক অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন প্রতিমন্ত্রী। তার পেগাসাস নিয়ে চিন্তা নেই, কারণ তার স্মার্টফোনই নেই। देखिए हम लोग तो छोटा आदमी है, छोटा ही फोन यूज करता है। हम लोग ट्राइबल है ना। কথায় বলে মাথা না থাকলে মাথা ব্যথাও থাকে না। তৃণমূলের নেতা মন্ত্রীরা তাই পেগাসাস প্রেক্ষাপটে স্মার্টফোনটাই ছাড়ছেন। আবির ঘোষাল, ইন্দ্রজিৎ রুজ ও রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। সময় অত্যন্ত কম, আমি বিশ্লেষকের কাছে আসি। আমরা কি সত্যি কোনো নতুন ইতিহাস রাজনীতির ক্ষেত্রে লেখা হতে পারে সর্বভারতীয় স্তরে মনে করছেন সম্বিত? দেখুন, পেগাসাস একটা সফটওয়্যার, তার মাধ্যমে ফোনে আড়ি পাতা যায়, আর একটু ভালোভাবে আড়ি পাতা যায় আর কি, যে আপনি কি কি করছেন তা অনেক কিছু রেকর্ড হয়ে যাবে। কিন্তু যদি আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকে, যদি সেই স্মার্টফোন কিন্তু ট্র্যাক করা কোনো সংস্থার পক্ষেই খুব কঠিন কোনো কাজ নয়। আপনি শুধু সব অ্যাপ বন্ধ করে দিন, আপনি শুধু ফোনটা মুখের কাছে নিয়ে 4টে প্রোডাক্টের নাম 10 বার করে বলুন, দেখবেন যে আপনি তার ইমেল পেয়ে যাবেন, তার অ্যাড পেয়ে যাবেন, তার সব রকম প্রমোশনাল যা যা ভিডিও আছে, অ্যাড আছে, সবকিছু আপনার মোবাইলে আসতে থাকবে যখনই আপনি কিছু ব্রাউজ করতে থাকবেন। এটা একটা দিক। কাজে পেগাসাস একটু মানে ভালোভাবে ট্র্যাক করতে পারে, আর অন্যান্য যেসব অ্যাপগুলো আছে তারা একটু অন্যভাবে ট্র্যাক করে আপনাকে। আমার কাছে সম্মিত একদম সময় নেই এখন দেখার পেগাসাস কতটা ভালোভাবে বিরোধী জোটকে ঐক্যবদ্ধ করতে পারে, কারণ এই ইস্যুতে বিরোধীর সুরে কোনো ফাটল নেই এখনো অবধি। দেখতে হবে জাতীয় রাজনীতিতে কতটা ছাপ তৈরি করতে পারেন বিরোধীরা, অন্তত পেগাসাসের মতো ইস্যুকে কেন্দ্র করে। অন্যান্য ইস্যু তো অবশ্যই রয়েছে। জনতার দরবার এখানে শেষ করবো। সোম থেকে শনি ঠিক রাত 8টায় চোখ রাখুন নিউজ 18 বাংলায়।